আন্টি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। প্রথমে ভেবেছিলাম হয়তো তিনি আমাকে সান্ত্বনা দিতে যাচ্ছেন, কিন্তু তার আচরণে মনে হচ্ছিল যেন আমাকে শাস্তি দিতে চান। আমি এতটাই ক্লান্ত ছিলাম যে সব চিন্তা দূরে সরিয়ে ঘুমিয়ে পড়লাম। আন্টি বললেন, তুমি আমার বেডরুমে গিয়ে ঘুমিয়ে নাও। ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে আমি কিছু না ভেবে সোজা তার বেডরুমে চলে গেলাম এবং ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে যা দেখলাম তা আমাকে হতবাক করে দিল। আন্টি একই ভোরে আমার পাশে শুয়েছিলেন। আমি তৎক্ষণাৎ সোজা দাঁড়ালাম। তার পরনে ছিল একটি নাইট ড্রেস। আমি গভীর ঘুমে ছিলাম, তাই কিভাবে তিনি আমার পাশে এসে শুয়ে পড়েছিলেন কিছুই বুঝতে পারলাম না। আমার শার্টটি তখন আমার গায়ে ছিল না। আন্টিকে দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল। তিনি সবসময় শাড়ি পরতেন যা তাকে আরও সুন্দর দেখাত। একটু স্বাস্থ্যবান হওয়ায় তার চেহারায় এক ধরনের আলাদা আভা ছিল। তবে এলাকায় সবাই তাকে নিয়ে গুঞ্জন করত, কারণ তিনি প্রায়ই বারান্দায় বসে নাইট ড্রেস এ থাকতেন। আমার নাম সৌরভ। আমি একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমরা শহরের একটি ব্যস্ত এলাকায় থাকতাম। প্রতিবেশীদের মধ্যে সবার ভালো সম্পর্ক ছিল, বিশেষ করে সামনের বাড়ির আন্টির সঙ্গে। তিনি আমার মায়ের খুব ভালো বন্ধু ছিলেন। আমিও তাকে অন্যটি বলে ডাকতাম। একদিন নিজের কাজে ব্যস্ত থাকার সময় হঠাৎ মনে হলো কেউ আমাকে লক্ষ্য করছে। পেছনে ফিরে দেখি সামনের বাড়ির আন্টি তাকিয়ে আছেন। তার দৃষ্টি আমাকে অদ্ভুত এক অনুভূতি দিল, যা আগে কখনো হয়নি। এটা যেন তার প্রতিদিনের অভ্যেসে পরিণত হয়েছিল। যখনই গ্যারেজে বাইকের কাজ করতাম, তিনি আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতেন। একদিন তিনি পাশ দিয়ে যাবার সময় বললেন, তুমি তো আমাদের বাড়িতে আসো না, একদিন এসো, কিছু জিনিস পরিষ্কার করতে হবে। তার কথায় অবাক হলেও বেশি ভাবিনি। কয়দিন পর তার কথা মতো তার বাড়িতে গেলাম। তিনি বললেন, আজকের দুধটা খুব ভালো, দুধ চা বানিয়ে আনো, খাবে। তার কণ্ঠে এক ধরনের অদ্ভুত সুর ছিল। আমি সেখানে প্রায় 1 ঘন্টা কাটালাম। তার হাতে বানানো চা খুব সুন্দর লেগেছিল। এরপর কোনো অজুহাত দিয়ে বাড়ি ফিরে এলাম, কিন্তু তার কথাবার্তা এবং ব্যবহার আমাকে ভাবিয়েছিল। সেদিন বিকেলে হাঁটতে বের হলে তিনি আবার ডাকলেন। বললেন, তোমার একটু সাহায্য দরকার। আমি তার সঙ্গে বাড়ির ভিতরে গেলাম। আন্টি খুবই উন্মুক্ত মনের ভঙ্গিতে কথা বলছিলেন। তার পরনের ছিল একটি আকর্ষণীয় নাইট ড্রেস। তিনি হাসি মুখে বললেন, চা খাবে? আমি না বললে তিনি বললেন, তাহলে দুধ খাও, দুধটা খুব তাজা। কিছু বলার আগে তিনি রান্নাঘরে গেলেন এবং দুধের গ্লাস নিয়ে এলেন। গ্লাসটা আমাকে দেওয়ার সময় তার হাত আমার হাতে ছুঁয়ে গেল। আমি কিছুটা অস্বস্তি অনুভব করলেও তা এড়িয়ে গেলাম। তিনি বললেন, আজ তোমাকে ঠিক সময়ে গলিতে দেখলাম, তোমার সাহায্য দরকার। আমি জিজ্ঞেস করলাম, কি ধরনের সাহায্য? তিনি বললেন, বাড়ির কিছু জিনিসপত্র অন্য ঘরে নিতে হবে। তোমার আঙ্কল বাড়িতে নেই, তাই তোমার সাহায্য নিতে চাই। আমি রাজি হয়ে স্টোর রুম এর দিকে গেলাম। সাহায্য বলতে 2টা ছোট কার্টেন ছিল, যা খুব বেশি ভারীও ছিল না। আমি তা নির্দিষ্ট জায়গা রেখে দিলাম। কাজ শেষ করে বাড়ি ফিরতে চাইলাম, কিন্তু তিনি হাত ধরে বললেন, এত তারা কিসের, একটু বিশ্রাম নিয়ে যাও। তবে আমি আর সেখানে অপেক্ষা করিনি। এরপরেও তিনি বিভিন্ন অজুহাতে আমাকে ডেকে পাঠাতেন। প্রতিবারই দেখতাম তিনি সাজগোজ করে থাকেন। তার এমন আচরণ আমাকে ভাবাত। আমাদের বয়সের পার্থক্য অনেক, তবুও তিনি কেন আমার প্রতি আগ্রহী ছিলেন তা আমার কাছে রহস্য হয়ে রয়ে গেল। একদিন সন্ধেবেলায় কাজ শেষে বাড়ি ফিরে দেখি দরজায় তালা। পরিবারের সবাই আত্মীয়দের বাড়ি চলে গেছে। মা পাশের বাড়ির আন্টিকে চাবি দিয়ে গেছেন। দরজায় কনক করতে তিনি বেরিয়ে এলেন। বললেন, তোমার মা চাবি দিয়ে গেছেন, তুমি চাইলে কিছুক্ষণ আমাদের বাড়িতে থাকতে পারো, আমি একা আছি। আমি বললাম, চাবি দিন, আমি আমার ঘরে যাব। কিন্তু তিনি বারবার বলছিলেন, একা ঘরে গিয়ে কি করবে, একটু এখানে বসো, আমিও তো একা, কথা বললে সময় ভালো কাটবে। তার কথাম তো তার বাড়িতে প্রবেশ করলাম। ভেতরে ঢুকেই তিনি এক গ্লাস পানি এনে আমার সামনে রাখলেন। তারপর বললেন, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। তিনি আমার ব্যাগটি তুলে পাশে রেখে দিলেন। আন্টির আচরণে আমি খানিকটা অবাক হলাম। এমন যত্ন সাধারণত খুব কাছের মানুষের জন্যই কেউ করে। কিছুক্ষণ পর তিনি আমার সামনে খাবার নিয়ে এলেন। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10টা বাজে। খিদে পেয়েছিল, তাই খাবার খেয়ে নিলাম। আন্টির এই যত্ন নেওয়ার ধরন আমাকে বেশ ভালো লাগলো। এর আগে কখনো তার মধ্যে এমন মনোভাব দেখিনি। খেতে বসার সময় তিনি আমার সামনেই বসেছিলেন।
খাওয়ার সময় আমার দৃষ্টি বারবার তার দিকে চলে যাচ্ছিল। আমি লক্ষ্য করলাম তিনিও মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছেন। খাওয়ার পর তিনি বললেন, তোমার পরিবারের কেউ এখনো ফেরেনি, তাই আজ রাতে আমার বাড়িতেই থেকে যাও। আমি তোমার সব খেয়াল রাখব, কোনো অসুবিধা হবে না। তার কথাগুলো যেন বিশেষ যত্নের এক ধরনের বার্তা দিচ্ছিল। তিনি যেভাবে আমার খেয়াল রাখছিলেন, আমি মনে মনে ভাবছিলাম কেমন হতো যদি আমার স্ত্রীও এমন হতেন। এমনকি ভাবনায় ডুবে গিয়ে মনে হচ্ছিল ভবিষ্যতে বিয়ে করলে আন্টির মতো সুন্দর নারীকেই বিয়ে করব। এই সব ভাবনার মধ্যেই হঠাৎ তিনি আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বললেন, আজ তো তুমি অনেক দেরি করে এসেছ, নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছ। আমি তোমার মাথায় একটু তেল মালিশ করে দিই। তার হাতের স্পর্শে আমি প্রথমে কেমন যেন সংকোচ বোধ করলাম, কিন্তু আমার মনে নানা রকম চিন্তা ঘুরপাকার ছিল। সেদিন রাতে আমার পরিবারের কেউ ফিরবেন না বলেই মনে হচ্ছিল, আর আন্টি বাড়িতে একা ছিলেন। প্রথমে আমি দ্বিধায় পড়ে গেলাম, এই অবস্থায় তার বাড়িতে থাকা ঠিক হবে কিনা। কিন্তু পরে ভাবলাম, আমাদের বাড়ি তো একেবারেই পাশেই, রাতে এখানেই থাকি, সকালে তাড়াতাড়ি চলে যাব। আন্টি তখন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। আমি ভেবেছিলাম হয়তো তিনি আমাকে স্বস্তি দিতে চাচ্ছেন, কিন্তু তার ব্যবহার এমন ছিল যেন তিনি আমাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। আমি এতটাই ক্লান্ত ছিলাম যে ঘুম এসে গেল। আন্টি বললেন, তুমি আমার বেডরুমে গিয়ে ঘুমিয়ে নাও। আমি এতটাই ঘুমের ঘরে ছিলাম যে কোনো প্রশ্ন না করেই সোজা তার বেডরুম গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি চমকে গেলাম, দেখলাম আন্টি একই ঘরে আমার পাশে শুয়ে আছেন। এই পরিস্থিতি দেখে আমি দ্রুত সরে এলাম। তিনি তখন একটি নিক্ত পড়েছিলেন। বললেন, আমি আসলে বাইরে সোফায় শুয়েছিলাম, কিন্তু সেখানে খুব ঠান্ডা লাগছিল, তাই তোমার পাশে এসে শুয়ে পড়েছি। এই পুরো ঘটনা আমাকে গভীর অস্বস্তিতে ফেলে দিল। আমি বুঝতেই পারিনি গভীর ঘুমের কারণে কখন তিনি আমার পাশে এসে শুয়ে পড়েছেন। এরপর আমি দেখলাম আমার শার্ট তখন আমার গায়ে ছিল না। তাড়াতাড়ি শার্ট পরে তার বাড়ি থেকে বেরিয়ে গেলাম। নিজের বাড়ির দরজা খুলে ঢুকে খানিকটা স্বস্তি পেলাম। এর কিছুক্ষণ পর আমার পরিবারের সবাই ফিরে এল। আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমরা এত রাতে কোথায় ছিলে? তারা তখন আমাকে পুরো বিষয়টি ব্যাখ্যা করল। পরদিন সকালে পরিবারের কেউ যখন জিজ্ঞেস করল, তুমি কি পাশের বাড়ির আন্টির কাছ থেকে চাবি নিয়ে এসেছিলে, আমি কোনোভাবে একটা অজুহাত দিয়ে বললাম না। আমি যে পুরো রাত আন্টির বাড়িতেই কাটিয়েছি তা তাদের বললাম না। এরপর থেকে আমার মনের মধ্যে বারবার ভাবনা ঘুরপাক খাচ্ছিল, কিভাবে আমি এতটা নির্লিপ্ত হয়ে তার বাড়িতে ঘুমিয়ে পড়লাম, আর আন্টি কখন ঘরে ঢুকলেন তা আমি টের পাইনি। রাতের এই ঘটনা আমাকে আন্টির প্রতি এক অন্যরকম অনুভূতির দেখে ঠেলে দিয়েছিল। যদিও তিনি বিবাহিত ছিলেন, তাই আমি অনুভূতিগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম। পরদিন কাজ করতে গিয়ে সারাদিন আন্টির কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তার ব্যবহারে একটা আলাদা আকর্ষণ ছিল। আমি নিজেকে বারবার সামলানোর চেষ্টা করছিলাম। একদিন সন্ধ্যায় গলির পাশ দিয়ে হাঁটতে গিয়ে দেখলাম আন্টি বাড়ির দরজা বন্ধ। প্রতিদিন এই পথ দিয়ে যাওয়ার সময় তাকে বারান্দায় দেখা যেত। তিনি সবসময় সুন্দর করে সাজগোজ করে বারান্দায় বসে থাকতেন, কিন্তু সেদিন তাকে কোথাও দেখা গেল না। এই পরিস্থিতি আমাকে আবার ভাবনায় ফেলে দিল। বারবার তার কথা মনে হচ্ছিল তাকে একবার দেখার খুব প্রয়োজন। এভাবেই আমার মনের অস্থিরতা বাড়তে থাকে। সেদিন সকালে প্রতিদিনের মতো আমি বাইরে বেরিয়েছিলাম। আন্টিকে সাধারণত বারান্দায় দেখা যেত, কিন্তু সেদিন তাকে কোথাও দেখা গেল না। আমি কিছুটা উদ্বিগ্ন হয়ে তার বাড়ির দিকে এগোলাম। তার দেখা না পেয়ে মনে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল। তার বাড়ির দরজার কাছে গিয়ে ভেতর থেকে মানুষের কথোপকথনের শব্দ শুনলাম। মনে হলো হয়তো তার বাড়িতে কেউ এসেছে। তাই বিরক্ত না করে নিজের বাড়িতে ফিরে এলাম। তবে সারাদিন তার কথা মাথা থেকে সরছিল না। মনে হচ্ছিল তাকে একবার দেখার খুব প্রয়োজন। এই চিন্তায় বারবার মন অস্থির হচ্ছিল। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু আন্টি বাড়ি থেকে বেরোলেন না। তখন বাড়ির দিকে যেতে থাকি। ঠিক সেই সময় গলির মোড়ে আমার ভাইয়ের সঙ্গে দেখা হলো। তাকে দেখে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করছো? আজ কলেজে গেলে না? ভাই বলল, সব বলব আগে, বাড়ি চলো, খুব ক্ষুধা পেয়েছে। আমরা একসঙ্গে বাড়ি ফিরে এলাম। সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। রাতের খাবার খাওয়ার সময় ভাইকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। সেদিন এভাবেই কেটে গেল। রাতে আমরা খাওয়া দাওয়া শেষে যার যার ঘরে চলে গেলাম, কিন্তু আমার মনের ভেতর আন্টির চিন্তা ঘুরপাক খাচ্ছিল। রাতে আমার ছোট ভাই ঘুমিয়ে পড়েছিল।
কিন্তু আমি কিছুতেই ঘুমোতে পারছিলাম না। হঠাৎ দেখি ভাই বিছানা থেকে উঠে হাঁটতে শুরু করেছে। আমি তাকে ডাকলাম কিন্তু সে কোনো সাড়া দিল না, বুঝতে পারলাম সে ঘুমের মধ্যেই হাঁটছে। দ্রুত তাকে ধরে আবার বিছানায় শুইয়ে দিলাম। পরদিন ঠিক করলাম, যে করেই হোক আজ আন্টির সঙ্গে দেখা করব। দুপুরে যখন বাইরে বেরিয়েছিলাম তখন হঠাৎ আন্টিকে দেখলাম, তিনি একটি দারুণ সুন্দর পোশাক পরেছিলেন যা তাকে আরও আকর্ষণীয় লাগাচ্ছিল। আমি তার সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই তিনি বললেন, তোমার একটু সাহায্য দরকার, তুমি কি আমার সঙ্গে যাবে? আমি মুহূর্তের জন্য ভাবিনি। বললাম, হ্যাঁ অবশ্যই। অন্য বললেন, আমাকে তোমার সঙ্গে বাইরে যেতে হবে। আমি সম্মতি জানালাম। কিছুক্ষণ পর তিনি পুরোপুরি প্রস্তুত হয়ে এলেন। তাকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। তিনি সত্যিই সুন্দর লাগছিলেন। জায়গাটি দেখে কিছুটা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এখানে কেন আনলে? অন্য বললেন, এই জায়গায় আমার কিছু জমি আছে। এরপর বললেন, আমার এক বন্ধুর ফ্ল্যাট এখানে রয়েছে। ফ্ল্যাটের কথা শুনে আমার মনে উত্তেজনা কাজ করল, মনে হলো আজ হয়তো আমার কিছু ইচ্ছা পূরণ হতে পারে। আন্টির পেছন পেছন হাঁটতে লাগলাম। গুলির এক কোণে ফ্ল্যাটটি ছিল, তিনি ভিতরে ঢুকলেন আর আমি তাকে অনুসরণ করলাম। ভেতরে কয়েকটি ছোট ছোট ঘর ছিল। তিনি একটি ঘরের দরজা খুললেন, যেখানে একটি মাত্র বিছানা রাখা ছিল। ঘরের পরিবেশ দেখে মনে হলো এখানে কেউ নিয়মিত আসে না। আন্টি বিছানায় গিয়ে বসলেন, আমি তার পাশেই বসে পড়লাম। ঠিক তখনই হঠাৎ ঘরের ভেতরে 4-5 জন লোক ঢুকে পড়ল। তাদের একজনের হাতে একটি ক্যামেরা ছিল, আর ঘরের লাইটগুলো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। আমি ভয়ে স্থির হয়ে গেলাম। আন্টির দিকে ফিরে জিজ্ঞেস করলাম, এটা কি হচ্ছে? কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। এরই মধ্যেই আরেকজন মহিলা ঘরে ঢুকলেন এবং আমার পাশে বসে পড়লেন। আমার দুপাশে 2 জন মহিলা ছিল, আর তাদের সঙ্গে থাকা লোকগুলোকে দেখে আতঙ্কিত হয়ে গেলাম। আবার জিজ্ঞেস করলাম, তোমরা কি করতে চাও? তাদের একজন বলল, তুমি যতই চিৎকার করো না কেন এই ঘর থেকে তোমার আওয়াজ বাইরে যাবে না। তখন বুঝলাম পরিস্থিতি আমার জন্য ভালো নয়। তাদের একজন পকেট থেকে একটি অস্ত্র বের করল, আমাকে ভয় দেখিয়ে বলল, তোমার যদি প্রাণ বাঁচাতে হয় তবে আমাদের কথা শুনতে হবে। আমি বড় বিপদে পড়েছিলাম। আন্টির পিছু নিয়েছিলাম নিজের ইচ্ছা পূরণের জন্য, কিন্তু এখন এমন বিপদে পড়েছি যা ভয়ঙ্কর। তখনই দরজায় জোরে জোরে আওয়াজ হতে লাগল। কেউ দরজা খুলছিল না, তাই বাইরে থেকে দরজা ভেঙে ফেলা হলো। পুলিশ ভেতরে ঢুকে পড়ল। পুলিশের উপস্থিতিতে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। তাদের সবাইকে গ্রেফতার করা হলো। পরে জানতে পারলাম এটি সম্ভব হয়েছে আমার ভাইদের জন্য। যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভাই আমাকে নজরে রেখেছিল। পরে সে বলল, আমি অনেকদিন ধরে তোমার কার্যকলাপ লক্ষ্য করছিলাম। আন্টির বাড়িতে অনেক অপরিচিত পুরুষ যাতায়াত করত। প্রথমে শুধু সন্দেহ ছিল, কিন্তু সেটা প্রমাণের জন্য কিছু করা সম্ভব ছিল না। সেদিন তোমার পিছু নিয়ে পুরো বিষয়টি পুলিশের নজরে আনি। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়া। সেই ফ্ল্যাটটি ছিল একটি ভাদ। এই ঘটনা থেকে আমি শিখলাম, অচেনা পরিস্থিতি ও লোকজনের প্রতি অতিরিক্ত বিশ্বাস বিপদ ডেকে আনতে পারে। সামনের বাড়ির আন্টি ছিলেন এমন এক মহিলা যিনি ভুল পথে চলতেন। তার স্বামীও একই ধরনের ব্যক্তি ছিলেন। তিনি নিজের স্ত্রীকে দিয়ে নানা উপকর্ম করাতেন, সারাদিন বাড়ির বাইরে কাটাতেন এবং এমন সব কাজের সঙ্গে জড়িত থাকতেন যে আমাদের অজানা ছিল। তবে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি যে সামনের বাড়িতে ঠিক কি চলছে। তদন্তের পরে জানা যায় যে আন্টিকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি শুধু সৌরভের সঙ্গেই নন, আরও অনেক ছেলেকে এভাবে বিপদে ফেলেছিলেন। তবে তারা আমাদের পাড়ার বাসিন্দা ছিলেন না। এই ঘটনা প্রথম খবরের কাগজে প্রকাশিত হয়, কারণ এই বাড়িটি বিক্রি করে তারা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। চলে যাওয়ার আগে তারা সৌরভকে প্রতারণার শিকার করতে চেয়েছিল এবং তার একটি ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেল করার পরিকল্পনা করেছিল। তার কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সৌরভের ভাইয়ের সতর্কতার কারণে সেই ফাঁদ থেকে রক্ষা পায়। আপনাদের সবাইকে একটি পরামর্শ দেওয়া দরকার, কখনোই এমন কোনো মহিলার প্রলোভনে পড়বেন না যিনি আপনাকে তার বাড়িতে ডেকে নেন। মনে রাখবেন, সব নারী খারাপ নয়, তবে অপরিচিত কারো বাড়িতে একা প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় বিপদ ঘটতে পারে। গল্পে দেখা যায়, পাশের বাড়ির আন্টি প্রথমে সৌরভের মনে এক ধরনের প্রভাব ফেলে ধীরে ধীরে তার মনোযোগ আকর্ষণ করতে থাকেন। এটি একটি সাধারণ বাস্তবতা যে অপরিচিত ব্যক্তির প্রতি আকর্ষণ অনেক সময় বিপদের কারণ হতে পারে। সৌরভ না বুঝেই তার ফাঁদে পড়ে যায়।
অপরিচিত কারো প্রতি অতি বিশ্বাস বা ঘনিষ্ঠতা ঝুঁকিপূর্ণ হতে পারে। নিজের সুরক্ষার জন্য সবসময় সতর্ক থাকা উচিত। আন্টি যখন সৌরভকে তার সঙ্গে যেতে বলেন তখন সে কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায়। পরে সে বুঝতে পারে এটি একটি বড় ধরনের ফাঁদ। কোনো প্রলোভন বা আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যে কোনো প্রস্তাবে সাড়া দেওয়ার আগে সেটি নিয়ে ভাবা এবং যাচাই করা জরুরি। গল্পে দেখা যায় সৌরভের ভাইয়ের দ্রুত পদক্ষেপ এবং পুলিশের সাহায্য নেওয়ার জন্য সে আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। এর ফলে সৌরভ রক্ষা পায়। এটি আমাদের পরিবারের প্রতি দায়িত্ব এবং একে অন্যের প্রতি বিশ্বাসের গুরুত্বকে সামনে আনে। পরিবার আমাদের জীবনের সবচেয়ে বড় সুরক্ষা। তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা এবং প্রয়োজনের সময় সাহায্য চাওয়াও খুবই গুরুত্বপূর্ণ। গল্পটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। জীবনে অন্ধবিশ্বাস, প্রলোভন এবং অসচেতনতা আমাদের বড় ধরনের বিপদে ফেলতে পারে। অন্যদিকে সচেতনতা, সতর্কতা এবং পরিবারের সহযোগিতা আমাদের সুরক্ষিত রাখতে পারে। প্রতিটি পদক্ষেপে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া আমাদের জীবনে শান্তি এবং নিরাপত্তা আনতে সাহায্য করে। নিজের সুরক্ষার জন্য সবসময় সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত রাখুন। জীবনে এই শিক্ষাগুলি কাজে লাগান। এই ছিল আজকের গল্প। গল্পটি সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন এ ক্লিক করে অল করুন। ধন্যবাদ।